বিজেপি সরকার এই রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদের উপর একটা আঘাত হচ্ছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বলা হচ্ছে যে মসজিদের মাইক বাজানো যাবে না, মাইক লাগানো যাবে না, এরকম নানা নির্দেশ আসছে। বিজেপি সরকার ক্ষমতায় আসবার পর থেকেই, আমি রাজ্যের আগে বলবো যে কেন্দ্রে 2014-তে ক্ষমতায় আসবার পর থেকেই যে কাজটা লাগাতার করছে, যে আক্রমণটা, সেটা শ্রমজীবী সাধারণ মানুষের ওপর। কিভাবে করছে? তারা সরকারি সম্পত্তিকে, সমস্ত রকম সরকারি সম্পত্তিকে অনর্গল বিগত 12 বছর ধরে বেঁচে যাচ্ছে বড় বড় কর্পোরেট সংস্থার কাছে। তাদের একটাই নীতি, চান্দা দো ধান্দা লো। মানে কোনো যদি কনস্ট্রাকশন সংস্থা, কোম্পানি, তারা যদি বাজে মেটেরিয়াল দিয়ে ব্রিজ বানায় এবং সেই ব্রিজটা ভেঙে পড়ে, তাহলে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় না। হয় মামলা হওয়ার পর যখন দেখা যায় যে তারা বিজেপিকে কর্পোরেট বন্ডের মাধ্যমে, ইলেকট্রাল বন্ড এবং তারপরে ট্রাস্ট, তার মধ্যে কয়েকশো কোটি টাকা দিয়ে দিয়েছে, তখন তাদেরকে সেই ছাড়পত্র দিয়ে দেওয়া হয়। তাদের লোক মারা যাচ্ছে, তাতে কিছু আসে যায় না। ওষুধের কোম্পানি, কোভিড এর সময় আমরা দেখলাম রেমডেসিভির, যেটা হু বলেছিল যে যেটা দেওয়া যাবে না, সেইটা দিয়ে দেওয়া হলো ক্যাডিলা নামক একটা কোম্পানিকে। 5টা রাজ্য থেকে আপত্তি গেল, যে রাজ্যের হসপিটাল থেকে, যে যাদেরকে দেওয়া হচ্ছে এই ওষুধটা দেওয়ার পরে আরো অবস্থা খারাপ হচ্ছে। বিহারের ড্রাগ কন্ট্রোল বোর্ড টেস্ট করলো ওষুধটা, ধরা পড়লো যে তাতে এমন জিনিস আছে যাতে সেপটিক শক পর্যন্ত হতে পারে। সেটা গুজরাটের ওই কোম্পানির বলে গুজরাটের ড্রাগ কন্ট্রোল বোর্ডকে বলা হলো এটা টেস্ট করতে এবং বন্ধ করতে। তারপরে গুজরাট সেটা টেস্ট করলোই না, সেই ওষুধ চালাতে থাকলো। দেখা গেল পরবর্তীতে যখন ইলেকট্রাল বন্ডের তথ্য বার করতে হলো সুপ্রিম কোর্টের রায়ের ভেতর দিয়ে 2024 সালে, দেখা গেল 61 কোটি টাকা তারা বিজেপিকে দিয়েছে। ফলত এইভাবে অনর্গল তারা 12 বছর ধরে শুধু চুরি করছে এবং ওই চান্দা দো ধান্দা লো সারা দেশের সমস্ত সম্পত্তিকে কর্পোরেটদের কাছে বিক্রি করে দিচ্ছে। যখন বড় বড় এইরকম আক্রমণ তাদেরকে নামাতে হয়, যেমন হকার উচ্ছেদ করে আদানির মতো যে গোষ্ঠী, ওদেরকে প্ল্যাটফর্মটা দিয়ে দেওয়া, তখন এদেরকে এই ধরনের সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করতে হয়। যেমন এই এখন তার মানে বুঝতে পারা যাচ্ছে তাদের ফুটিং আর নেই, তাদের পায়ের তলায় যে মাটি সেটা নেই। যখনই দেখা যাবে যে শাসক আক্রমণ করছে ভীষণ খুব ইম্যাচিওর ভাবে, তো একটা ইম্যাচিওর, মানে তোমার যদি সাউন্ড সিস্টেমে সমস্যা থাকে, সাউন্ডের বিধি যদি না মানা থাকে, তাহলে ভদ্রভাবে বলবে যে সাউন্ডের এত হচ্ছে, এইটা কমান। লোকাল স্তরে এই ধরনের সমস্যা খুব ইজিলি সলভ হয়ে যায়। এসব একটা জিগির তোলা, তার মানে বুঝতে হবে যে তাদের ফুটিং লুজ করেছে, গোবলয়ে তাদের হার হয়েছে। বাই ইলেকশনে দেখা গেছে যে তাদের নিজের খোদ অঞ্চল যে জায়গা, সেখান থেকে তারা হেরেছে। উচ্চবর্ণের এত ভোট আছে, তাদের একেবারে পিওর সিট। ককরোচদের আন্দোলন দেখিয়ে দিয়েছে সারা দেশ জুড়ে। এখন গণ অভ্যুত্থানের সময়, গণ উৎসবের সময় এইসব চালাকি চলবে। সরকার দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু সেটাকে রাখতে পারছে না। যেমন আসাম এই মুহূর্তে বন্যা কবলিত, এবং অমিত শাহ তিনি কিন্তু 5 বছর আগে বলেছিলেন যে আসামে আর জল হতে দেবো না, বন্যা হতে দেবো না। অমিত শাহকে যখন ইলেকট্রাল বন্ড নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলেছিলেন 20,000 কোটি টাকা এসেছে এই যে বন্ডের ভেতরে। আমরা তো নিয়েছি মাত্র 6,000 কোটি টাকা, বাকিরা ইন্ডিয়া টুডের কনক্লেভে এখনো আছে। পরে দেখা গেল যে ইলেকট্রাল বন্ডে 12,000 টাকা মতো এসেছিল। মানে বলতে চাইছেন যে অন্য দলগুলো নিয়েছে এবং তার মধ্যে 8,000 কোটি টাকা নিয়েছে। ঠিক আছে, এইরকম একটা ইন্ডিয়া টুডের মতো কনক্লেভে সারাসার ঝুট, মানে যাকে একদম মিথ্যের পর মিথ্যে বলে, সেই সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি কি আশা, কি করা যায়? প্রধানমন্ত্রী তিনি বললেন যে ইলেকট্রাল বন্ড চালু করলো তারা, যাতে করে লুকোনো থাকে, পাবলিক জানতে পারবে না কোন কোম্পানি থেকে কোন দল কত টাকা খেয়েছে। সেটা নিয়ে আসলো এই সরকার। তারপর যখন সুপ্রিম কোর্টের নির্দেশে সব ধরা পড়লো যে এই কোম্পানির কাছ থেকে, বলে তার লিস্ট শেষ করতে গেলে 2 ঘন্টা লাগবে। কিভাবে তারা ওই নীতিটা, চান্দা দো ধান্দা লো, और अगर চান্দা नहीं दिया तो ईडी का फंदा लो। এটা ওই ধ্রুবরাটির একটা খুব খুব সুন্দর আর কি ইয়ে টার্ম। তো সেটা করবার পর, সেটা প্রকাশ পাওয়ার পর উনি প্রধানমন্ত্রী কি বলছেন? উনি বলছেন যে আমি তো ইলেকট্রাল বন্ডটা নিয়ে আসলাম বলে এটা সবাই জানতে পারলো। ইলেকট্রাল বন্ডটা নিয়ে আসা হয়েছিল যাতে জানতে না পারে, সুপ্রিম কোর্টের জন্য সেটা জানতে পারলো। এবং সুপ্রিম কোর্ট না, সুপ্রিম কোর্টে যারা আন্দোলন, মানে কেস করলেন এবং আন্দোলন হলো, তার ফলে মানুষ জানতে পারলেন। এইরকম ডাহা মিথ্যে কথা প্রধানমন্ত্রী পদে থেকে যারা বলে, তাদের প্রতিশ্রুতির কোনো ভ্যালু আছে? আমরা দেখতে পাচ্ছি যে বিহারে যেখানে নীতিন নবীনের যে আসনটা ছিল সেখানে বিজেপি হেরেছে। এর পেছনে কি জেনজিদের যে আন্দোলন, সেটা কি কোনো? অবশ্যই, এটা সবাই বুঝতে পারছে এটা, এবং এটাতে তারা খুব বিচলিত।
যে আন্দোলনের ফলে যে এত এসআইআর করে এত নামকে বাদ দিয়ে বিজেপির জেতার রাস্তা পরিষ্কার করে দিয়ে তারপরেও হারছে নিজেদের জায়গা থেকে। আমার খুব সন্দেহ আছে যে আগামীতে ডিলিমিটেশন বিল আনবো যে করছে, আদৌ সেটা তারা আনবে কিনা, আবার তারা রিথিঙ্ক করবে কিনা আমি জানি না প্ল্যান করতেও পারে। কিন্তু এই গোবলয়ের যেভাবে এই একটা সিটে হার, আদৌ গোবলয়ের সিট বাড়িয়ে তাদের কতটা লাভ হবে এ নিয়ে তারা সন্দিহান হয়ে পড়েছে বলে আমার ধারণা। আগামীতে দেখতে হবে কি করা যায়। অবশ্যই আন্দোলনের তো ফলাফল আছেই একটা, তবে আন্দোলনের ফলাফল এটা আন্দোলনের উদ্দেশ্য নয়। আন্দোলনের উদ্দেশ্য কখনো সরকার বদল শুধু নয়, যে কারণে আমাদের আজকে কনভেনশনটা সেই উদ্দেশ্য তাই যে মানুষ বুঝিয়ে দিয়েছেন যখন জল কামানের মধ্যে তারা নাচ করছে, পুলিশের লাঠির বাড়ি খেয়ে বলছেন যে আরো মারো, তখন বুঝতে পারা যায় যে গণবিক্ষোভ গণ উৎসবে রূপান্তরিত হয়ে গেছে। ফলে তো একে আটকানো আর কোনো শাসকের পক্ষে সম্ভব নয়। শুধুমাত্র দলের বদলটা তারা চেয়ে থামবেন না। যদি তাদের নেতৃত্বের মধ্যেও কেউ কম্প্রোমাইজ করবার চেষ্টা করেন, মানুষ মেনে নেবেন না। আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী বলেছিলেন যে পুজো পর্যন্ত কোনো উচ্ছেদ চলবে না। তারপর আমরা দেখতে পাচ্ছি যে পার্ক সার্কাস স্টেশনে সেখানে কিন্তু 7 তারিখের মধ্যে উচ্ছেদ হবে এরকম একটা নোটিশ কিন্তু করেছে, কিন্তু সেখানে কোনো সিল নেই, এটা কিন্তু বারবার করে দেখা যাচ্ছে। মানে আমি বললাম একটু আগে যে বোধহয় ভারতবর্ষে আমার খেয়াল করছে না, ভুল হতে পারি, মনে করবার চেষ্টা করেও পারছি না যে মানে রাজ্যে ক্ষমতায় এসে মাত্র 3 মাসের ভেতরে নিজেদেরকে এইরকম হাস্যাস্পদ করে তুলতে পেরেছে। এরকম এই সরকারটা ছাড়া আর কোনো সরকার সারা ভারতে আছে কিনা বা ছিল কিনা এর আগে আমার জানা নেই। মানে মানে আমি ভাবি যে তাদের যারা ফ্যান ফলোয়ার বা যারা কি এই পরিমাণে সোশ্যাল মিডিয়াতে এত লেখে টেকে সাপোর্ট করে, তাদের অবস্থাটা কি হবে। এই কিছুদিন আগে পর্যন্ত রাজ্য সভাপতি তাদের যে ধরনের কথা বলেছিলেন, তৃণমূলীকরণ হবে না ইত্যাদি, এখন দেখা যাচ্ছে কতগুলো চিটিংবাজ এমপির সাথে বসে বসে প্রধানমন্ত্রীর সাথে মিটিং করানোর জন্য শুভেন্দু অধিকারী নিয়ে যাচ্ছে। এদের মানে এত হাস্যকর করে তুলেছে, ফলত একটা হাস্যকর সরকারের কাছ থেকে কোনো প্রতিশ্রুতি, কোনো কথা, কোনো কিছু কোনো ভ্যালু নেই। শুভেন্দু অধিকারীর ভাগ্যটা খুব খারাপ, এটুকুই বলবো। একদম। দাদা আমরা দেখলাম যে ময়ূর খঞ্জন বসে বাংলা ছেড়ে দিচ্ছে, কি বলবেন? আমি মানে গদি মিডিয়া সম্পর্কে কি বলবো, এই ধরনের এটা মানে মিডিয়া বলেই আমি গণ্য করি না এদেরকে। এরা কিছুদিন আগে দেখলাম কেউ একবার বলছে যে এই ধরনের দাবি যারা করছে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ, তারা সবকটা দেশদ্রোহী, ডিপ স্টেটের দালাল, এও শুনলাম। আর তারপর যখন বাধ্য হলো, ঘাড় ধরে যখন ঝোঁকানো গেল, তখন বলছে যে এটা একটা মানে এক স্টেপ এগিয়ে গিয়ে মানে 2 স্টেপ ব্যাক করে এসে আবার 1 স্টেপ যাওয়া, এই সমস্ত আবোল তাবোল বকা। এদেরকে আমি সাংবাদিক বলে মনেই করি না, এরা শুধুমাত্র ঘৃণা ছড়ায়। মানে বিজেপির এবং কর্পোরেট গোষ্ঠীর পোষ্য মিডিয়াও নয়, এদের কাজ হচ্ছে প্রোপাগান্ডা করা। এগুলো বিজেপির পার্টি উইং নিয়ে আমি কথা বলতে রাজি নই। সে কোথা থেকে কোথায় গেল, কোন পার্টির কোন দাদার থেকে কি খেয়ে মানে ভাগ বাটোয়ারাতে কম হচ্ছে বলে অন্যদিকে গেল, তাই নিয়ে সাধারণ মানুষের কোনো চিন্তা নেই।